প্রদেশ কংগ্রেসের কোন নেতা কি বললেন বাংলার রাজনৈতিক প্রেক্ষাপটে সেটা খুব একটা গ্রহণযোগ্য নয়। পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোর সাথে ভারতবর্ষের সম্পর্কের চূড়ান্ত অবনমন ঘটেছে এবং সেখানে কোনো স্তরের সাথে কোনো স্তরের বৈষম্য করা হবে না। কংগ্রেসের আসন সংখ্যা বাংলার বুকে শূন্য। 2026 সালে কংগ্রেসের ভোট শতাংশ বাংলার বুকে শূন্য হতে চলেছে। প্রদেশ কংগ্রেসের নেতারা এটুকু জেনে রাখুন। ডিজেল, রান্নার গ্যাস, দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মূল্যবৃদ্ধি এর বিরুদ্ধে বাংলার মানুষকে যাতে শান্তি দেওয়া যায়, বাংলার মানুষকে যতটা কম স্ট্রাগল করতে হয় সেটাকে সুনিশ্চিত করবে আগামীকালকের বাজেট। আর এই বাজেট বাংলার মানুষের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলতে চলেছে এবং সুপ্রভাব ফেলতে চলেছে। মমতা বন্দ্যোপাধ্যায় যা নির্দেশ দেবেন, মমতা বন্দ্যোপাধ্যায় যা বলবেন সেটা প্রত্যেক স্তরের তৃণমূল কর্মীর কাছে গীতা, কোরআন, বাইবেলের অন্য স্বরূপ বলা যেতে পারে। তৃণমূল কংগ্রেসের ভালো কিসে হবে সেটা সবচেয়ে ভালো বোঝেন মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ তার নিজে হাতে তৈরি করা দল। বাংলাদেশ যদি গোটা সৈন্য শক্তি দিয়ে আক্রমণ করে, পশ্চিমবঙ্গে সিভিক ভলেন্টিয়ারের যা সংখ্যা তারাই যথেষ্ট বাংলাদেশের ওই সৈন্য শক্তিকে আটকে দেওয়ার জন্য। ইতিমধ্যে আমরা জানি যে দিল্লি ইলেকশন হচ্ছে এবং সেই দিল্লি ইলেকশনের ফলও বেরিয়েছে এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপ এবার পরাজিত হয়েছে এবং বিজেপি ক্ষমতায় এসেছে। এবং তারপরেই গতকালই আমরা জানি বাজেট অধিবেশন শুরু হয়েছিল এবং সেই অধিবেশনের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী যে বক্তব্য রেখেছেন তার আগেই সেখানে তিনি বলছেন যে দিল্লিতে আপের পরাজয়ের পিছনে কংগ্রেসের অনেকটা ভূমিকা রয়েছে, কংগ্রেসের জন্য দিল্লিতে পরাজিত হয়েছে। সেক্ষেত্রে কংগ্রেসের তরফ থেকে মুখ্যমন্ত্রীর এই বক্তব্যকে ভালোভাবে দেখছে না। এই রাজ্যের কংগ্রেসের প্রদেশ কংগ্রেসের তরফ থেকে কী বলবেন এই বিষয়টি নিয়ে? এই রাজ্যে প্রদেশ কংগ্রেস বলে কিছু আছে বলে বাংলার মানুষ মনে করেন না। এই রাজ্যে প্রদেশ কংগ্রেস, দেখুন, সংসদীয় গণতন্ত্রে যখন আমরা রাজনীতি করি, সংসদীয় গণতন্ত্রকে মান্যতা দিয়ে, তখন সেখানে নির্বাচন শেষ কথা বলে। এবং বাংলার নির্বাচনে প্রদেশ কংগ্রেস যেভাবে নস্যাৎ করেছে বাংলার মানুষ কংগ্রেসকে এবং ক্রমাগত কংগ্রেস প্রত্যাখ্যাত হতে হতে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে, ফলে প্রদেশ কংগ্রেসের কোন নেতা কি বললেন বাংলার রাজনৈতিক প্রেক্ষাপটে সেটা খুব একটা গ্রহণযোগ্য নয় এবং একদমই ইগনোরেবল। সেই জায়গা থেকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যেমনটা বলেছেন, আমাদের হাতে পরিসংখ্যান রয়েছে। বিজেপি যে শতাংশ ভোট পেয়েছে, যদি কংগ্রেস আম আদমি পার্টিকে দিল্লিতে সাহায্য করত তাহলে কংগ্রেস, এই আম আদমি পার্টি এবং বিজেপির ভোট শতাংশ নেক টু নেক হতো। এবার হতে পারতো সেখানে দু একটি আসনের ব্যবধানে হয়তো ফয়সালা হতো, আম আদমি পার্টি হয়তো সংখ্যাগরিষ্ঠতা পেত। এবার এমনটা নয় যে আম আদমি পার্টি সংখ্যাগরিষ্ঠতা পেলেই যে তারা সরকার গঠন করতে পারতো, এটা আমরা বলছি না, কারণ আমরা বিগত দিনেও দেখেছি যে সংখ্যাগরিষ্ঠ দলের থেকে বিধায়ক ভাঙিয়ে কিভাবে ভারতীয় জনতা পার্টি সংশ্লিষ্ট রাজ্যে সরকার গঠন করেছে। কিন্তু সেক্ষেত্রে আমরা অন্তত দিল্লির মানুষকে এইটা বলতে পারতাম, আমরা মানুষের কাছে এই কনসেপ্টটা নিয়ে যেতে পারতাম যে দিল্লির জনাদেশ বিজেপির বিরুদ্ধে গেছে, কিন্তু তাও বিজেপি পিছনের দরজা দিয়ে ঘোড়া কেনা বেচা করে, যেটাকে আমরা রাজনীতির ভাষায় হর্স ট্রেডিং বলছি, সেইভাবে দিল্লিতে সরকার গঠন করছে। কিন্তু কংগ্রেস সেটা করার সুযোগ দেয়নি এবং কংগ্রেস বিজেপির অত্যন্ত সুন্দর, ভরসাযোগ্য, বিশ্বাসযোগ্য একজন অ্যালি হিসাবে কাজ করেছে। তো ভালো, এটা যদি কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে বিজেপির র্যালি হয়ে কংগ্রেসের কাজ করাটাকে মান্যতা দেওয়া হয়, বাংলার মানুষ দেখছেন আগামী দিন বিধানসভা নির্বাচন খুব বেশি হলে 1 বছর কি 1 বছর 1 মাস 2 মাস বাকি। আজকে কংগ্রেসের আসন সংখ্যা বাংলার বুকে শূন্য। 2026 সালে কংগ্রেসের ভোট শতাংশ বাংলার বুকে শূন্য হতে চলেছে। প্রদেশ কংগ্রেসের নেতারা এটুকু জেনে রাখুন। কিন্তু আমরা দেখলাম যে দিল্লির জয় বাংলার বিজেপিকে মূলত অক্সিজেন দিয়েছে। তারা মনে করছেন যে 26-এর ইলেকশনের এখানে জয়ের কথা। বিষয়টা হচ্ছে এই জিনিসটা আমার স্ত্রী ফেল করলেও পাশের বাড়ির বৌদি ভালো ফলাফল করেছে বলে সেটাকে নিয়ে নাচার মতো। যদি দিল্লির বিধানসভা নির্বাচনের পরিসংখ্যান দেখা যায়, আমার হাতে পরিসংখ্যান রয়েছে, আমি আপনাকে বলছি, দিল্লির বিধানসভা নির্বাচনে দিল্লিতে যে বাঙালিরা থাকেন তার মধ্যে 53% আম আদমি পার্টিকে ভোট দিয়েছে এবং 37% ভোট পেয়েছে বিজেপি। আমি যদি পরিসংখ্যানের তুলনা করি, ধরা যাক দক্ষিণ ভারতীয় যতজন আছেন দিল্লিতে, তার মধ্যে 49% আম আদমি পার্টি, 40% বিজেপি। উত্তর পূর্ব ভারত, নর্থ ইস্ট,
55% আম আদমি পার্টি, 38% বিজেপি, আর বাঙালিদের 53% আম আদমি পার্টি, 37% বিজেপি। অর্থাৎ বিজেপি বিরোধী যারা যারা ভোট করেছে দিল্লিতে, তাদের যদি শতাংশ দেখা যায়, তাহলে সব থেকে কম ভোট বিজেপি পাচ্ছে বাঙালিদের থেকে। শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা, আমি দেখছিলাম দিল্লি বিধানসভার ফলাফল বেরোনোর পর তিনি সংবাদ মাধ্যমের সামনে বললেন ওনাকে নাকি বিজেপির পক্ষ থেকে দিল্লির বাঙালি ভোট কনসলিডেট করার দায়িত্ব দেওয়া হয়েছিল, এবং উনি নাকি বুথে বুথে খবর নিয়ে জেনেছেন বাঙালি বুথগুলোতে বিজেপি লিড করেছে। তো পরিসংখ্যান সম্পূর্ণ ভিন্ন কথা বলছে। এবার আমরা এটা জানি যে শুভেন্দু অধিকারী বর্তমানের এমন একটি রাজনৈতিক পরিস্থিতিতে বিলং করছেন যেখানে তার কোনো প্রেডিকশান, কোনো তার ব্যক্তিগত সমীক্ষা কোনো কিছুই কার্যকরী হয় না। লোকসভা নির্বাচনের আগে তিনি ঘাটাল লোকসভা কেন্দ্র নিয়ে বলতে গিয়ে বলেছিলেন যে কেশপুরে তৃণমূল নাকি কিছু রিগিং টিগিং করেছে, কিন্তু বাকি যে 6টা বিধানসভা আছে ঘাটাল লোকসভার অন্তর্গত, অর্থাৎ দাসপুর, সবং, ওদিকে আপনার ঘাটাল বিধানসভা, এগুলো তো সব বিজেপি একচেটিয়া লিড করবে। তো আমরা সেটাও দেখলাম না। শুভেন্দু অধিকারী 30টা পদ্মফুল ফোটানোর কথা বলেছিলেন বাংলার বুকে, বাংলার মানুষ শুভেন্দুর কথা মেনেছে, 30-এর জায়গায় 29 করেছে, কিন্তু পদ্মের জায়গায় ঘাসফুল ফুটিয়ে দিয়েছে। ফলে স্বাভাবিকভাবেই দিল্লির বিধানসভা নির্বাচনের ফলাফল যদি আপনারা কাস্ট অ্যান্ড ক্রিড ওয়াইজ দেখেন বা রিলিজিয়ন ওয়াইজ দেখেন, বা সব থেকে ভালো যদি প্রভিন্স ওয়াইজ দেখা হয়, দিল্লিতে বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন রিজিয়নের মানুষের বসবাস। বাংলার মানুষের 50%-এরও বেশি, 8% কংগ্রেস পেয়েছে। যে 8% বাঙালি দিল্লিতে যারা থাকেন, যারা কংগ্রেসকে ভোট দিচ্ছেন, তারা তো বিজেপির বিরুদ্ধে কংগ্রেসকে ভোট দিয়েছেন। অর্থাৎ বিজেপির বিরুদ্ধে বাঙালি ভোটারের বেশিরভাগ, প্রায় 63% গেছে বিজেপির বিরুদ্ধে। ফলে স্বাভাবিকভাবেই এর থেকে এটা প্রমাণিত যে যতই শুভেন্দু অধিকারী আরজি করের ঘটনাকে দিল্লি বিধানসভার প্রচার কাজে লাগাক, বাঙালিরা সেটা গ্রহণ করেননি। বাংলার মানুষের আস্থা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি অটুট। দিল্লির ভোট নয় বাংলাতে কোনো প্রভাব ফেলতে পারছে না বিজেপির ক্ষেত্রে, তবে কি এই যে বাজেট আসছে, অর্থাৎ এই সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট, সেই বাজেট কি তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে প্রভাব ফেলতে পারবে আগামী বিধানসভা নির্বাচনে? বাংলার এই বাজেট বাংলার মানুষের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলতে চলেছে এবং সুপ্রভাব ফেলতে চলেছে। বাংলার মানুষের দৈনন্দিন জীবনে তাদেরকে পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস যে আকাশ ছোঁয়া দামে কিনতে হয়, যে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছেন, পুরোহিত ভাতা দেন, ইমাম ভাতা, এগুলো যে রাজ্য সরকারের যে প্রকল্পগুলো রয়েছে, কন্যাশ্রী, যুবশ্রী ইত্যাদি ইত্যাদি, বার্ধক্য ভাতা, এইগুলো নিয়ে বারংবার প্রশ্ন তোলা হয়। আমরা বলছি এগুলো বাংলার মানুষের অধিকার, এবং এই অধিকারগুলোকে আরও জোরালোভাবে কী করে সুরক্ষিত করা যায় সেটাই আসন্ন বাজেটে আপনারা আগামীকাল দেখতে পাবেন। এবং আমি যেটা বলছিলাম যে বাংলার মানুষ তথা সারা দেশের মানুষ, তারা রান্নার গ্যাস কেনেন 1000 টাকা 1200 টাকায়। তাহলে 1000 টাকা 1200 টাকা রান্নার গ্যাস তারা কোথায় পাবেন এই টাকা? সেই জায়গাটাকে সুরাহা করার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার। বাংলার আমার রান্নাঘরটা কে চালাচ্ছেন? আমার হেসেল চালান আমার মা, আপনার বাড়ির হেসেল আপনার মা চালান। ফলে আমাদের মায়েরা সব থেকে ভালো জানেন যে তাদের হেসেল টানতে কীভাবে নুন আনতে পান্তা ফুরোয়। সেটাকে যত তাদের কষ্ট যতটা লাঘব করা যায়, তাদের দৈনন্দিন জীবনের যে স্ট্রাগল রান্নাঘরে ঢুকলেই সেটাকে যতটা তাদের ভার লাঘব করা যায়, তাই জন্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প রাজ্য সরকারের মস্তিষ্ক প্রসূত প্রকল্প। এবং অত্যন্ত দায়িত্ব সহকারে আমরা বিশ্বাস করি, এটা আমাদের আত্মবিশ্বাস, যে আগামীকাল যে বাজেট রাজ্য সরকারের পক্ষ থেকে পেশ হতে চলেছে, সেই বাজেটে আপনারা অত্যন্ত বাংলার মানুষের স্বার্থে, বাংলার মানুষের স্বার্থ বন্ধু একটি বাজেট, এবং সেখানে কোনো স্তরের সাথে কোনো স্তরের বৈষম্য করা হবে না। কেন্দ্রীয় বাজেটে একটি ভাঁওতা দেওয়া হয়েছে, যেটা দিল্লির বিধানসভা নির্বাচনে কিছুটা নিশ্চিতভাবে প্রভাব ফেলেছে। দিল্লির মানুষকে আম আদমি পার্টি বা ওখানে যারা যারা বিজেপি বিরোধী ছিল তারা নিশ্চিতভাবে বোঝাতে ব্যর্থ হয়েছেন। সেটি কি না, এই 12 লাখ টাকা পর্যন্ত কর ছাড়, এটা একটা ভাঁওতা। বিষয়টা হচ্ছে 12 লাখ টাকা পর্যন্ত নয়, যাদের বার্ষিক বেতনভুক আয়, স্যালারিড ইনকাম, যারা স্যালারিড পারসন, 0 থেকে 12 লাখ টাকা যারা পাচ্ছেন তাদের জন্য কর ছাড়। কিন্তু কেউ যদি মনে করেন, ধরা যাক আমার স্যালারি, আমি অ্যানুয়ালি 13 লাখ টাকা ইনকাম করি,
তাহলে আমি যদি এটা মনে করি যে কেন্দ্রীয় সরকার বলেছে 12 লাখ টাকা অবধি কর ছাড়, তাহলে তো 12 লাখ টাকা অবধি আমাকে কোনো ট্যাক্স দিতে হচ্ছে না, ইনকাম ট্যাক্স। তাহলে ওই 13 লাখ টাকা মানে আমি আর 1 লাখ টাকার ওপর ইনকাম ট্যাক্স দেবো, বিষয়টা কিন্তু এরকম নয়। তাকে 13 লাখ টাকার গোটাটাই ট্যাক্স দিতে হবে। ফলে এই যে একটা ভাওতা, এই যে বৈষম্য তৈরি করে দেওয়া, মানুষের সাথে মানুষের বিভাজন, ক্ষুদ্র কুটির মাঝারি শিল্পের সাথে যারা যুক্ত, যারা ব্যবসায়ী, যারা দিন আনেন দিন খান, তাদের জন্য এরকম কোনো স্কিম আমরা ট্যাক্স রিবেট বা ট্যাক্স ছাড় আমরা দেখতে পেলাম না। এই ধরনের কোনো বৈষম্যমূলক বাজেট আগামীকাল পেশ হবে না। বাংলার মানুষের স্বার্থে, বাংলার মানুষের জন্য এবং আগামী আরও 10-15টা বছর যাতে বাংলার মানুষকে সুরাহা দেয়া যায়, কেন্দ্রীয় সরকারের যে অত্যাচার, পেট্রোল ডিজেল রান্নার গ্যাস দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মূল্যবৃদ্ধি, এর বিরুদ্ধে বাংলার মানুষকে যাতে শান্তি দেওয়া যায়, বাংলার মানুষকে যতটা কম স্ট্রাগল করতে হয়, সেটাকে সুনিশ্চিত করবে আগামীকালকের বাজেট। আচ্ছা, আমরা গতকাল যে অধিবেশন চললো সেখানে মুখ্যমন্ত্রী একটি নানান বক্তব্য তিনি রেখেছেন, তার মধ্যে একটি বক্তব্য তিনি যেটি রেখেছেন যে দল আমি নিজেই দেখে নেব। আমরা দেখলাম যে ইতিমধ্যে বিভিন্ন সময়ে বিভিন্ন পরিসরে তার বক্তব্যের মধ্যে এই বক্তব্যটি রয়েছে। কোথাও কি তিনি এটি দলের উদ্দেশ্যে বলছেন নাকি অন্য কোনো উদ্দেশ্যে? কারণ রাজনৈতিকবিদরা যেটা মনে করছেন যে ইতিমধ্যে দলে যে দু ধরনের মত তৈরি করা হয়েছে বা তৈরি হয়েছে, সে কথা শিক্ষামন্ত্রী থেকে শুরু করে দলে আর গোষ্ঠীদ্বন্দ্ব আছেন, অভিষেক ব্যানার্জি নিজেই স্বীকার করেছে। তো এই কথাটা বারংবার কেন তিনি বলছেন? না, বিষয়টা হচ্ছে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বলার কিছু নেই। তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা লগ্ন থেকে 1997-এর 22শে ডিসেম্বর মমতা বন্দ্যোপাধ্যায় যখন ঘোষণা করেন তিনি একটি নতুন দল প্রতিষ্ঠা করতে চলেছেন যার নাম হবে তৃণমূল কংগ্রেস, সেই সময় থেকেই এটা প্রতিষ্ঠিত যে তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রী, দলের শেষ কথা সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় যা নির্দেশ দেবেন, মমতা বন্দ্যোপাধ্যায় যা বলবেন, সেটা প্রত্যেক স্তরের তৃণমূল কর্মীর কাছে গীতা, কোরআন, বাইবেলের অন্য স্বরূপ বলা যেতে পারে। আমরা ওই স্তরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তাকে মান্যতা দিয়েই কাজ করি। তৃণমূল কংগ্রেসের প্রত্যেক স্তরের নেতৃবৃন্দ করেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তার দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, মমতা বন্দ্যোপাধ্যায় তাকে দায়িত্ব দিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসাবে। সংগঠনের দায়িত্বে রয়েছেন সুব্রত বক্সী, দলের রাজ্য সভাপতি। এবং দেখুন, কিছু কথা, এটা আমি বলবো, কিছু কথা আমরা জানতে পারি সংবাদ মাধ্যম সূত্রে। মমতা বন্দ্যোপাধ্যায় পরিষদীয় দলের বৈঠক যখন করেছেন, ওটা একটা ক্লোজ ডোর মিটিং ছিল। সেই ক্লোজ ডোর মিটিংয়ে তিনি কি বার্তা দিচ্ছেন সেটা নিশ্চিতভাবে দলীয় প্রান্তিক স্তরের কর্মী থেকে শুরু করে দলের উচ্চ নেতৃত্ব, জেলা স্তরে যারা দায়িত্বে রয়েছেন, বিধায়ক, সাংসদ, প্রত্যেকের কাছে সার্কুলেটেড হয়েছে ইতিমধ্যেই। মমতা বন্দ্যোপাধ্যায়কে নতুন করে বলার কিছু নেই যে আমি দলের শেষ কথা, আমি দল চালাবো। রাজনীতিবিদরা তো বলছেন যে তিনি এই কথা বারংবার বলে নিজেকে সান্ত্বনা দিচ্ছেন। না, এগুলো ভ্রান্ত, এগুলো অলিক কথাবার্তা। এগুলোর উত্তর হয় না। আমরা তৃণমূল কংগ্রেস তাদের দলতন্ত্র অনুসারে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে দলকে চালাবেন, তিনি যেভাবে ভালো বুঝবেন, দলের যাতে ভালো হয় তিনি ঠিক করবেন। আমরা বিশ্বাস করি তৃণমূল কংগ্রেসের ভালো কিসে হবে সেটা সবচেয়ে ভালো বোঝেন মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ তার নিজে হাতে তৈরি করা দল। যারা বাইরে থেকে কটাক্ষ করছে তারা করতেই পারে। আমরা আবারও বলছি, 2026-এর বিধানসভা নির্বাচনে খুব তাড়াতাড়ি হয়তো দলে সাংগঠনিক রদবদল, খোলনলচে পরিবর্তন দিদির নেতৃত্বে হবে। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, রাজ্য সভাপতি, রাজ্যের যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তারা প্রত্যেকে দায়িত্ব নিয়ে কাজ করছেন, কিন্তু দিদি মাথার ওপর রয়েছেন, দিদির নির্দেশ শেষ কথা। আর আপনারা যেটা বলছেন যে দলে দ্বিমত ত্রিমত থাকতেই পারে, আমি বিগত দিনেও আপনাদের পোর্টালেই বলেছিলাম যে যখন মমতা বন্দ্যোপাধ্যায় কাউকে কোনো ওপিনিয়ন দিতে বলছেন, তখন হতেই পারে এর সাথে বি এর সাথে সি এর এই তিনটে ওপিনিয়নের পার্থক্য হলো। অনেকগুলো ওপিনিয়ন একত্রিত হয়ে একটা সিদ্ধান্তে আসা যায়। যদি মত পার্থক্য না থাকে তাহলে বুঝতে হবে দলে গণতন্ত্র নেই। তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ দলীয় গণতন্ত্র যেমন রয়েছে, আমি দায়িত্ব সহকারে বলছি, আমি দলের একটি শাখা সংগঠনের রাজ্য কমিটিতে দায়িত্বে রয়েছি। দল আমাকে দায়িত্ব দিয়েছে, আমার রাজ্য সভাপতি দেবাংশু ভট্টাচার্য আমায় দায়িত্ব দিয়েছেন। আমি সেখানে থাকার সুবাদে আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি, দলে যেমন অভ্যন্তরীণ স্বাধীনতা আছে, কথা বলার স্বাধীনতা রয়েছে, ওপিনিয়ন দেবার স্বাধীনতা রয়েছে, মত পেশের স্বাধীনতা রয়েছে, তেমনই কঠোর নিয়ম আছে, শৃঙ্খলা আছে। কিন্তু শৃঙ্খল নেই। শৃঙ্খল আর শৃঙ্খলার মধ্যে পার্থক্য আছে। তথাকথিত যে রাজনৈতিক বিশ্লেষক বলে আপনারা যাদেরকে বলছেন, তাদেরকে এইটুকু বুঝতে হবে, তারা অনেক সিনিয়র,
অনেক এগিয়ে রাখা প্রথম সারির সংবাদ মাধ্যমে বসে কথা বলেন, আগের দিন বলেন দিল্লিতে আমি ঘুরে এসেছি, আম আদমি পার্টি জিতবে, বিজেপি লড়াইতেই নেই, পরের দিন অন্য কথা বলেন ফল ঘোষণার দিন। ফলে তাদের কথার কোনো মান্যতা তৃণমূল কংগ্রেসের মধ্যে নেই। আমরা অত্যন্ত দায়িত্ব সহকারে বলছি, দলের রদবদল থেকে শুরু করে দলীয় শৃঙ্খলার প্রশ্ন, প্রশাসনিক সিদ্ধান্ত, ওপিনিয়ন ভিন্ন হতেই পারে, এটাকে স্বাগত, সাধুবাদ, কিন্তু নির্দেশ দিদি যা দেবেন সেটাই শিরোধার্য। আচ্ছা দাদা, একটা শেষ প্রশ্ন করবে আমি অন্য প্রসঙ্গে, যে ইতিমধ্যে আমরা জানি যে 9 তারিখে বাংলাদেশের সীমান্তে একটি লং মার্চ করা হয় এবং সেখানে যে ঘটনাটি দেখা যায় যে আমাদের দেশের প্রধানমন্ত্রীর নামে একটি গরুর নাম রেখে সেখানে লং মার্চ করা হয় এবং তারপরে সেখানে তাকে জবাই করে নিজেদের মধ্যে ভোজন করা হয়। তো এই যে বিকৃত যে ঘটনাটি, এই ঘটনাটি একজন, আপনারা যেহেতু এই রাজ্যে শাসক দলে আছেন, সেই ক্ষেত্রে মানে এই ঘটনা নিয়ে আপনাদের কি বক্তব্য, কি ভূমিকায় দেখছেন এই ঘটনাকে? আমি বাংলাদেশের যারা দায়িত্বে রয়েছেন, যারা ভারতবর্ষের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করার কথা বলছেন, তাদেরকে এইটুকু বলবো, বাংলাদেশের সৈন্য শক্তি আর পশ্চিমবঙ্গের সিভিক ভলেন্টিয়ার সংখ্যাটার মধ্যে খুব বেশি ডিফারেন্স নেই। বাংলাদেশ যদি গোটা সৈন্য শক্তি দিয়ে আক্রমণ করে, পশ্চিমবঙ্গের সিভিক ভলেন্টিয়ারের যা সংখ্যা, তারাই যথেষ্ট বাংলাদেশের ওই সৈন্য শক্তিকে আটকে দেওয়ার জন্য। তার জন্য বিএসএফ, সিআইএসএফ বা কেন্দ্রীয় যারা যে আমাদের সৈন্য শক্তি ভারতবর্ষে রয়েছে, তাদেরও খুব একটা প্রয়োজন হবে না, তাদেরও আমরা বিরক্ত করব না। এবং যদি দলগত অবস্থান বা প্রশাসনিক অবস্থানের কথা বলেন, তাহলে তৃণমূল কংগ্রেসের দলগত এবং বাংলার সরকারের, মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের অবস্থান স্পষ্ট, যে এই সমস্ত বিষয়ে, বিদেশ নীতি, এই সব বিষয়ে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত চূড়ান্ত। ভারতবর্ষের স্বার্থে কেন্দ্রীয় সরকার যে সিদ্ধান্ত নেবে, সমস্ত রাজনৈতিক দলমত নির্বিশেষে সেই সিদ্ধান্তকে সমর্থন জানানো উচিত। তৃণমূল কংগ্রেস দেশীয় স্বার্থে জাতীয়তাবাদী প্রগতিশীল রাজনৈতিক শক্তি হিসাবে সেই লক্ষ্যে অবিচল। যদি কোনো সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে নেওয়া হয়, মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিনের রাজনীতিবিদ, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভারতীয় জাতীয় রাজনীতিতে তার যা অভিজ্ঞতা, সেটা ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রীরও নেই। তিনি 7 বারের সাংসদ, 4 বারের কেন্দ্রীয় মন্ত্রী, 3 বারের মুখ্যমন্ত্রী। মাননীয় নরেন্দ্র মোদীজি গুজরাটের কিছুবারের মুখ্যমন্ত্রী, তারপর দেশের পরস্পর 3 বারের প্রধানমন্ত্রী নিশ্চিতভাবে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে যদি তারা মনে করেন যে দেশীয় রাজনীতির স্বার্থে এরকম একজন অভিজ্ঞ মহিলা, তার ওপিনিয়ন, তার মতামত নেওয়া প্রয়োজন, তারা নিতে পারেন। মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিতভাবে সেই মতামত দেবেন। তারা যদি নাও কোনো মতামত নেন, তাহলে আমাদের দল এবং সরকারের অবস্থান স্পষ্ট। দেশের স্বার্থ রক্ষার্থে কেন্দ্রীয় সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করবে, রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের পাশে আছে। আমরা শুধু মাননীয় প্রধানমন্ত্রীকে এইটুকু অনুরোধ করব যে দয়া করে আপনার মন্ত্রকের বিদেশ মন্ত্রীটিকে পদত্যাগ করান, সুব্রমণিয়াম জয়শঙ্কর, যার আমলে আজকে ভারতবর্ষের পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোর সাথে ভারতবর্ষের সম্পর্কের চূড়ান্ত অবনমন ঘটেছে। পাকিস্তান তো আমাদের শত্রু ছিলই, তারপরে চীন থেকে শুরু করে, বাংলাদেশ থেকে শুরু করে আরও পার্শ্ববর্তী বিভিন্ন রাজ্য ক্রমশই আমাদের শত্রু হয়েছে। এবং দয়া করে এই পরিস্থিতিতে, যেখানে বাংলাদেশে সনাতনীদের ওপর অত্যাচার হচ্ছে, আপনার দলের বিরোধী দলনেতা রাজ্যের বুকে সেই ইস্যুকে কেন্দ্র করে ভোটে ফায়দা নিতে চাইছেন, তো আপনি দয়া করে ওই ভোটের স্বার্থটুকুর ঊর্ধ্বে এর বিরুদ্ধে আপনার যে 56 ইঞ্চির দম, সেই দমটা দেখান। এটাই সঠিক সময়, দিস ইজ দ্য হাই টাইম। আমরা সেটা দেখার জন্য অপেক্ষা করছি। বাকি সমস্ত বিষয়ে রাজ্য সরকার দেশের স্বার্থে আপনার সাথে আছে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।